আচ্ছা, যে কোনো 3D গেম বা সিনেমার দিকে তাকালে কি অবাক লাগে না? কিভাবে একটা একদম ফাঁকা স্ক্রিন থেকে এমন একটা জীবন্ত, প্রায় শ্বাস-প্রশ্বাস নেওয়া একটা জগৎ তৈরি হয়ে যায়? এই যে ডিজিটাল জাদু, এর পেছনের রহস্যটা ঠিক কী? চলুন, আজ আমরা সেই জাদুর গভীরে ডুব দিই, যেখানে অঙ্ক আর শিল্প মিলেমিশে একাকার হয়ে গেছে। দেখুন, এত বড় সবকিছুর শুরুটা কিন্তু হয় একদমই একটা সাধারণ জিনিস দিয়ে, একটা বাঁক বা একটা কার্ভ। বলতে পারেন এটাই হলো ডিজিটাল জগতের একেবারে মূল ভিত্তি। আর এখান থেকেই শুরু হচ্ছে আমাদের আজকের এই ক্রিয়েটিভ জার্নি, যেখানে আমরা দেখব কিভাবে শূন্য থেকে একটা গোটা ডিজিটাল জগৎ তৈরি হয়। ভাবুন, আমরা যেন একটা সিনেমা বানাচ্ছি, আর তার প্রথম ধাপটা কি? স্কেচ করা। ঠিক সেভাবেই আমরা এখানে গাণিতিক রেখা বা কার্ভ ব্যবহার করে আমাদের চরিত্র আর নানা জিনিসপত্র স্কেচ করব। ঠিক যেমন একজন শিল্পী পেন্সিল দিয়ে তার ছবির আউটলাইন তৈরি করেন। বেজিয়ার কার্ভ জিনিসটা কি? ভাবুন তো, একজন শিল্পী যেন তার হাত দিয়ে একটা পেন্সিলকে গাইড করছেন। এই যে কন্ট্রোল পয়েন্টগুলো, এগুলো হলো সেই অদৃশ্য সুতোর মতো, যা পেন্সিলকে সরাসরি ছোঁয় না, কিন্তু এর চলার পথটাকে খুব মসৃণভাবে নিয়ন্ত্রণ করে একটা সুন্দর আকার দেয়। কম্পিউটার গ্রাফিক্সে ডিজাইনাররা ঠিক এভাবেই বিভিন্ন অবজেক্টের আউটলাইন তৈরি করে থাকেন। আচ্ছা, এখানে একটা খুব গুরুত্বপূর্ণ পার্থক্য আমাদের বুঝতে হবে। বেজিয়ার কার্ভে যদি আপনি একটাও কন্ট্রোল পয়েন্ট নাড়ান, তাহলে পুরো কার্ভটাই এদিক ওদিক হয়ে যায়। এটাকে বলে গ্লোবাল কন্ট্রোল। অন্যদিকে বি-স্প্লাইন কার্ভে একটা পয়েন্ট নাড়ালে শুধু তার আশেপাশের অংশটুকু বদলায়, মানে লোকাল কন্ট্রোল। এটা ডিজাইনারদের জন্য দারুণ কাজের, কারণ এর ফলে তারা একটা জটিল আকারের শুধু একটা ছোট অংশ বদলাতে পারে, পুরোটাকে ঘেটে না ফেলে। তাহলে বলুন তো, ডিজাইনের সময় যদি একটা কার্ভের শুধু একটা ছোট অংশ বদলাতে হয়, তাহলে গ্লোবাল না লোকাল কন্ট্রোল বেশি কাজের হবে? তো আমাদের মডেল তো রেডি, এবার সেগুলোকে একটা স্টেজে সাজাতে হবে, তাই না? কিন্তু এখানেই আসল চ্যালেঞ্জটা শুরু হয়। এই পর্যায়ে কম্পিউটারকে একজন ফিল্ম ডিরেক্টরের মতো ঠিক করতে হয় যে ক্যামেরা থেকে ঠিক কোন কোন জিনিস দেখা যাবে আর কোনটা যাবে না। এটা শুনতে খুব সাধারণ একটা প্রশ্ন মনে হলেও এর উত্তরটাই কিন্তু কম্পিউটার গ্রাফিক্সের একটা বিরাট বড় চ্যালেঞ্জের সমাধান। টেকনিক্যালি একে বলা হয় হিডেন সারফেস রিমুভাল। চলুন দেখি কম্পিউটার এই কাজটা করে কিভাবে। এই অ্যালগোরিদমটার নামটাই বেশ মজার, তাই না? পেইন্টার্স অ্যালগোরিদম। এটা অনেকটা মেঝেতে আলপনা আঁকার মতো। প্রথমে আমরা দূরের ডিজাইনটা আঁকি, তারপর তার ওপর দিয়ে কাছের ডিজাইনগুলো আঁকি। তাতে কি হয়? আগেরটা ঢাকা পড়ে যায়। কম্পিউটারে ঠিক এইভাবেই কাজটা করে। আগে দূরের জিনিস আঁকে, তারপর কাছের জিনিস দিয়ে সেটাকে ঢেকে দেয়। সিম্পল। পেইন্টার্স অ্যালগোরিদমের একটা ছোট সমস্যা আছে। কিছু জটিল ক্ষেত্রে ওটা ঠিকঠাক কাজ করে না। তাই আরও একটা স্মার্ট উপায় আছে, আর সেটার নাম জেড বাফার। এটা একটা ইমেজ স্পেস পদ্ধতি। মানে কম্পিউটার স্ক্রিনের প্রত্যেকটা পিক্সেলের জন্য একটা ডেপথ ম্যাপ রাখে, মানে কোন পিক্সেলটা ক্যামেরা থেকে কতটা দূরে তার একটা হিসেব। যখনই কোনো নতুন পলিগন আঁকতে যায়, কম্পিউটার আগে চেক করে এই পিক্সেলের জন্য আমি আগে যা এঁকেছি নতুনটা কি তার থেকেও কাছে। যদি উত্তর হ্যাঁ হয়, তাহলেই পিক্সেলটা আপডেট করে, না হলে করে না। এটা অনেক ফাস্ট আর অনেক অ্যাকিউরেট। তাহলে জেড বাফার অ্যালগোরিদম প্রতিটি পিক্সেলের জন্য কোন তথ্যটা মনে রাখে? কিন্তু সব জিনিস তো আর মসৃণ কার্ভ দিয়ে বানানো যায় না, তাই না? প্রকৃতির দিকে তাকালেই দেখবেন পাহাড়ের এবড়োখেবড়ো গা, গাছের হাজারটা ডালপালা বা একটা বরফ কণা, এইগুলো কিভাবে আঁকব? এখানেই আসে ফ্র্যাক্টাল জ্যামিতির জাদু। এটা এমন একটা পদ্ধতি যেখানে একটা ছোট প্যাটার্নকে বারবার রিপিট করে অসীম জটিল আর একদম ন্যাচারাল দেখতে আকার তৈরি করা যায়। এতক্ষণ আমরা যা বানালাম সেটার শুধু আকার আছে, মানে একটা কঙ্কাল আছে, কিন্তু তাতে কোনো প্রাণ নেই। এবার আমরা লাইটিং ডিরেক্টরের টুপিটা পরব। আলো ব্যবহার করে আমরা আমাদের বানানো দৃশ্যে মুড, বাস্তবতা আর গভীরতা যোগ করব। কম্পিউটার কোনো বস্তুকে আসল দেখাতে মূলত 3 ধরনের আলোকে নকল করে। অ্যাম্বিয়েন্ট হলো সাধারণ আলো, মানে একটা মেঘলা দিনে যেমন আলো থাকে। ডিফিউজ হলো বস্তুর নিজস্ব রং, যা আলো পড়লে আমরা দেখতে পাই। আর স্পেকিউলার হলো ওই চকচকে ভাবটা, যেমন একটা আপেলের উপর লাইট পড়লে যে আলোর ঝলকানি দেখা যায়। মনে রাখার জন্য এডিএস ব্যবহার করা যায়: অ্যাম্বিয়েন্ট, ডিফিউজ, স্পেকিউলার। এই 3টে মিলেই একটা বাস্তবতার ইলুশন তৈরি হয়। পুরনো দিনের ভিডিও গেমের কথা মনে আছে? সবকিছু কেমন চৌকো চৌকো ফ্ল্যাট লাগত। ওটার কারণ হলো ফ্ল্যাট শেডিং, মানে পুরো একটা পলিগনকে একটাই রং দেওয়া হতো। কিন্তু এখন ব্যবহার হয় ইন্টারপোলেটিভ শেডিং, যেমন গ্রাউন্ড শেডিং। এখানে যা করা হয়, পলিগনের কোণগুলোর রং গণনা করে মাঝের রঙগুলোকে মসৃণভাবে ব্লেন্ড করে দেওয়া হয়। ফলে আউটপুটটা অনেক বেশি রিয়েলিস্টিক লাগে। তাহলে ফ্ল্যাট শেডিংয়ের থেকে ইন্টারপোলেটিভ শেডিং কেন বেশি বাস্তবসম্মত ছবি তৈরি করে? এতক্ষণ আমরা যা করছিলাম তা ছিল আলোকে নকল করার একটা চেষ্টা।
কিন্তু কি হবে যদি আমরা আলোর কণার মতো করেই মানে একটা ফোটনের মতো করেই ভাবতে শুরু করি? এখানেই আসে রে ট্রেসিং, যাকে বলা হয় ফটোরিয়ালিজমের গোল্ড স্ট্যান্ডার্ড। রে ট্রেসিং কিন্তু একটু উল্টো পথে হাঁটে। সাধারণত আলোর উৎস থেকে আলো আমাদের চোখে আসে, তাই তো? কিন্তু রে ট্রেসিংয়ে ঠিক তার উল্টোটা হয়। চোখ থেকে একটা কাল্পনিক আলো রশ্মি ছুড়ে দেখা হয়, সেটা কোনো বস্তুতে গিয়ে লাগছে। এটা ফিজিক্সের নিয়মগুলোকে অনেক ভালোভাবে মেনে চলে, তাই এর মাধ্যমে তৈরি হওয়া ছায়া, প্রতিফলন বা জনের মধ্যে দিয়ে দেখা দৃশ্য একদম আসল মনে হয়। এই কারণেই আজকের হাই অ্যান্ড গেম আর ভিএফএক্সের রে ট্রেসিং এত জনপ্রিয়। তাহলে রে ট্রেসিং কেন ফিজিক্যালি বেশি সঠিক ছবি তৈরি করতে পারে? আচ্ছা, অনেক তো থিওরি হলো, কার্ভ, শেডিং, রে ট্রেসিং, কিন্তু প্রশ্ন হলো এইসব জেনে লাভটা কি? এগুলো বাস্তবে ঠিক কোথায় কাজে লাগে? চলুন দেখি এই জ্ঞান কিভাবে আজকের টেক ওয়ার্ল্ডের দরজাগুলো খুলে দিতে পারে। দেখতেই পাচ্ছেন, কম্পিউটার গ্রাফিক্সের এই ভিত্তিগুলো শুধু পড়ার বিষয় নয়। ভিডিও গেম ডেভেলপমেন্ট থেকে শুরু করে সিনেমার ভিএফএক্স, এআর, ভিআর, এমনকি ডাক্তারদের জন্য সার্জিক্যাল সিমুলেশন বা ডেটা সায়েন্টিস্টদের জন্য জটিল ডেটা ভিজুয়ালাইজেশন, আজকের দিনে প্রায় সব ক্ষেত্রেই এই দক্ষতার ব্যাপক চাহিদা। দিনের শেষে সফটওয়্যার বা টুলস বদলে যাবে, নতুন প্রযুক্তি আসবে, কিন্তু আজকে আমরা যে ভিত্তিগত ধারণাগুলো নিয়ে আলোচনা করলাম, আলো কিভাবে কাজ করে, আকার কিভাবে তৈরি হয়, গভীরতা কিভাবে দেখানো হয়, এই নীতিগুলো কিন্তু চিরন্তন। এগুলো হলো ডিজিটাল জগৎ তৈরির ব্যাকরণ। এই জ্ঞান শুধু আগামী দিনের প্রযুক্তি ব্যবহার করতে সাহায্য করবে না, বরং সেই প্রযুক্তি তৈরি করার ক্ষমতা দেবে। তাই প্রশ্ন করতে থাকুন, শিখতে থাকুন আর নিজের কল্পনার জগৎ তৈরি করতে থাকুন।